ওভারঅল কিন্তু গার্মেন্ট সেক্টরে আমরা একটা ডিফ্লেশন দেখেছি, গার্মেন্টের দাম কিন্তু বাড়ে না, গার্মেন্টের দাম কমেছে। আর এখন যেহেতু এখন একটা ইনফ্লেশনই ছিলেন আপনি, আমেরিকা ইজ অলওয়েজ অন ইনফ্লেশনের মধ্যে ছিল বাইডেন রেজিমে। ট্রাম্প আসার পরে ইনফ্লেশন ওয়াজ গোয়িং ডাউন এবং বাইডেনের লাস্ট টার্মে ইনফ্লেশন ওয়াজ লাস্ট কয়েক মাস ইনফ্লেশন ওয়াজ গোয়িং ডাউন, কিন্তু হঠাৎ করে আবার বিকজ অফ দ্য গ্যাস প্রাইস ইনক্রিজ, মানে তেলের দাম বেড়ে যাওয়ার কারণে, ট্রাম্প ট্যারিফের কারণে ওখানে ট্রাম্প ট্যারিফের কারণে ইনফ্লেশন অ্যাবসলিউটলি রাইট, হিউজ বেড়েছে। সো ইনফ্লেশন ইজ এগেন গোয়িং আপ। কিন্তু এই ট্যারিফের বাড়ার কারণে গার্মেন্টসের দাম বেড়েছে, কিন্তু এইটা কিন্তু পুরাটাই ট্যারিফ দিয়ে কাভার করে না আর কি। যে ট্যারিফটা দিয়ে বেড়েছে সেই ট্যারিফ দিয়ে ওই পরিমাণ গার্মেন্টসের দাম বাড়ে নাই। সো পার্টলি কিন্তু আমাদের এই বার্ডেন শেয়ার করতে হয়েছে, এখন বার্ডেন শেয়ার করতে হয়েছে। সবাইকে কিন্তু 1% থেকে 2% দাম কমিয়ে আমাদের ব্যবসা করতে হয়েছে। অন দ্য আদার হ্যান্ড আমাদের প্রচণ্ড পরিমাণ ইনফ্লেশনারি আমাদের প্রেশার আছে, আমাদের কস্ট বেড়ে যাচ্ছে, আমাদের কস্ট অফ এনার্জি বেড়েছে, আমাদের কস্ট অফ ট্রান্সপোর্টেশন বেড়েছে। আপনি জানেন আমাদের লেবার কস্ট কী পরিমাণ বেড়েছে, এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেহেতু আমরা আমাদের লেবার এগ্রিমেন্টে ছিল আমরা 5% ইনক্রিমেন্ট দেবো প্রতি বছর, সেটি এখন 9% করে কিন্তু আমাদের দিতে হয়েছে। অলদো ইট ওয়াজ এগ্রিড আপন 5%, লাস্ট 2 ইয়ার্স কিন্তু আমরা 9% ইনক্রিমেন্ট দিতে হয়েছে। কাজে ওভারঅল কস্ট ট্রিমেন্ডাসলি বেড়ে গেছে। তারপরেও এত কস্ট বেড়ে যাওয়ার পরেও কিন্তু আমরা নট গ্যারান্টিড যে আমরা মানে গুড কোয়ালিটি গ্যাস পাবো, গুড কোয়ালিটি ইলেকট্রিসিটি পাবো, এবং ডিজেল আমরা পাবো কিনা সেটি নিয়েও আমাদের কিছু কিছু শঙ্কা ছিল। উই আর ভেরি লাকি যে এখন পর্যন্ত আমাদের কোনো ফ্যাক্টরি এনার্জির কারণে বন্ধ রাখতে হয়নি, একটা ঘন্টাও আমাদের ফ্যাক্টরি এনার্জির কারণে বন্ধ রাখতে হয়নি। দিস এ গুড থিং। আমাদের সমস্ত বায়াররা ইজ মনিটরিং দিস লাইক এ হগ। তারা একেবারে ইগলস আই দিয়ে বাংলাদেশের প্রতি নজর রাখছে যে এনার্জির কারণে দের ইজ এনি রিস্ক অর নট। রিস্ক দেখা মাত্রই কিন্তু তারা একটা ব্যাকওয়ার্ড স্টেপ নিয়ে নিবে। কাজেই ওভারঅল আমাদের কস্ট বেড়েছে, কিন্তু আমরা এই কস্টটা পাস অন করতে পারছি না টু দ্য বায়ার্স। বাট এটা কিন্তু সাময়িক। আমরা মনে করি বাংলাদেশের গার্মেন্টস একটা ভেরি ম্যাচিউরড ইন্ডাস্ট্রি। এখানে আমি বলবো যে ভাই যে বললেন যে আমাদের অবশ্যই কিছু ফরেন ইনভেস্টমেন্ট দরকার, জয়েন্ট ভেঞ্চার দরকার, এটি কিন্তু আসছিল। প্রচুর ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসার, জাপানিজ আর কামিং, তারা দে ওয়ান্ট টু ডু ম্যানুফ্যাকচারিং হেয়ার, তারা ম্যানমেড ফাইবার প্রোডাক্ট এখানে তৈরি করতে চায়। শোভন ভাই, একটা মিনিট, যেহেতু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের কথা আসছে গার্মেন্ট সেক্টরে, এখানে একটা ডিবেট আছে, সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল তৌফিক ভাই যেটা বললেন যে চায়না প্লাস ওয়ান পলিসি ইটস এ ভেরি গুড আইডিয়া, বাট চায়নাতে যে সানসেট ইন্ডাস্ট্রিগুলো আছে এটা নিয়ে একটা বিতর্ক আছে। আমি জানি না যে এটা কীভাবে নেবে। 80s দিকে 60s দিকে যেসব ফ্যাক্টরি আছে এইগুলো এখানে ডাম্প করার একটা চিন্তা ভাবনা কিন্তু আছে এখানে। সো এটা আমরা নেব কিনা এটা একটা বিতর্ক আছে। জাপান, সাউথ কোরিয়া আছে। হ্যাঁ, জাপান এবং সাউথ কোরিয়াতে আপনি জানেন ম্যানমেড ফাইবার দে হ্যাভ ডান ভেরি গুড, এবং জাপানের প্রচুর ইনভেস্টমেন্ট কিন্তু বাংলাদেশে আসার জন্য তারা জাপানিজদের $63 বিলিয়ন ইনভেস্টমেন্ট আছে চায়নাতে। তারা এখানে রিলোকেট যদি করে, সে কোন ইন্ডাস্ট্রি করবে? নতুন ইন্ডাস্ট্রি না কিন্তু পুরোনো গুলি আনা এখানে ইয়ে করবে, ডাম্পিং করবে? যেটাই করুক আসাটা প্রয়োজন। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কিংবা জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে ইনভেস্টমেন্ট আসলে, উনি ভাই যে বললেন, তবে যে বললেন যে আমাদের কিন্তু আমরা শিখি, আমরা যারা কারেন্ট এন্টারপ্রেনিউর আছি আমরা কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণ শিখি। একটা ফরেন কোম্পানি যখন আসে, ইয়াং ওয়ান যখন এসেছিল, হাউ মাচ ইউ হ্যাভ লার্ন ফ্রম ইয়াং ওয়ান। কারেক্ট, ইয়াং ওয়ান এই ফরেন কোম্পানিগুলোর কাছ থেকে কিন্তু আমাদের দেশে এবং আমাদের এন্টারপ্রেনার অনেক কিছু শিখেছে, অ্যাচিভ করেছে, এবং আমরা আরো 2টা স্টেপ এগিয়ে গেছি। এক্স্যাক্টলি। তো আমরা ওয়েলকাম করি explore new markets as well. Exactly. New market, new new buyers, new products, new way of manufacturing.